বাগবাজারে গোবর্ধনের বাড়িতেই আড্ডাটা আমাদের প্রায় জমত। গোবর্ধন বাবু বড় লোক নয়, অতি সামান্য গৃহস্থ। একটি ছোটখাটো কারখানা চালায়, আর সন্ধে হলেই চালায় এই আড্ডা দল। সদা হাস্যময় রোগা ছিপছিপে মানুষ সংসারের আপনজনদের দেশে রেখে দিয়ে এসে একটি বন্ধুর বাড়ির বৈঠকখানা ভাড়া নিয়ে এসে থাকে এবং সেই বৈঠকখানায় আড্ডা দিতে আসে হরেক রকমের মানুষ। বড় রাস্তার ঠিক ধারেই ঘরখানি। সন্ধে হতে না হতেই গোবর্ধন বাবু ধুনো গঙ্গা জল দিয়ে আড্ডার উদ্বোধন করে। তারপর একে একে লোক জমায়েত হতে থাকে। সেখানে আসে গাইয়ে বাজিয়ে উকিল, ব্যবসাদার, ডাক্তার, আরো নানান ধরনের লোক। বৈঠকখানার একটি কোণে চায়ের জল চড়ানোই থাকে। মাঝে মাঝে আড্ডাধারীদের পয়সায়, আবার মাঝে মাঝে গোবর্ধন বাবুর নিজের পয়সায়। চা, মুড়ি, বেগুনি, ফুলুরি সবটাই আসে। আর সেই দ্রব্যাদি আহার করতে করতে দুনিয়ার জাতীয় বস্তু নিয়ে আলোচনা শুরু। তবে সময় কাটতে কাটতে গোবর্ধন বাবুর চায়ের খরচটাও বেড়ে যায়। কিন্তু তাতে তার কোনো দুঃখ নেই। 5টা লোক এসে তার ভাঙা তক্তা বসে বসে যে গল্প করে যায়, তাতেই তার আহ্লাদ ধরে না। কোনোদিন লোক সমাগম কম হলে সে রাস্তা থেকে একটু চেনা মুখ দেখলেই তাকে ধরে এনে বৈঠকখানায় বসে, চা দেয় ও একটু আড্ডা দিয়ে। এমনই এক আষাঢ়ের সন্ধ্যা, তার উপর আবার ছুটির দিন। বাইরে সেই দুপুর থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে। ঘরের মধ্যে কুণ্ডুমশাই তার নেয়াপাতি ভুঁড়িটি নিয়ে ভূপাল ঘোষালের সঙ্গে গীতার ব্যাখ্যা দিচ্ছেন। কেষ্ট আর মাখনলাল পাড়ার কবিরাজি মশাইয়ের সঙ্গে একজন সিনেমা শিল্পীর পেটের অসুখ হতে তার বাড়িতে কজন ডাক্তার নিয়ে সারাদিন সেখানে বসে থাকতে হয়েছিল বলে সেই নিয়ে তর্ক ভীষণ পরিমাণে জুড়েছে। গোবর্ধনবাবু একদিকে চা বাড়াচ্ছেন। ঠিক এমন সময় বৃদ্ধ সন্তোষবাবু সেখানে ছাতি ঠুকে ঢুকলেন। সন্তোষবাবু আড্ডাখানায় প্রবেশ করতে সকলে আলোচনা বন্ধ করে তাকে সাদর অভ্যর্থনা জানাতে ব্যস্ত হয়ে উঠল। ব্যস্ত হওয়ার একটা কারণও ছিল বটে। সন্তোষবাবু এলেই আড্ডাটা জমত খুব। যেহেতু সন্তোষবাবু এমন সব উদ্ভট খবর জানাতেন যা কেউ বিশ্বাস করতো না মোটেই, কিন্তু গল্পগুলো মজাদার বলে সেগুলো শুনতে বেশ ভালোই লাগতো সবার। তবে নবাগত কোনো লোক এলে তার পক্ষে বিভ্রান্ত হয়ে পড়া ছাড়া আর কোনো উপায় থাকতো না। কারণ সন্তোষবাবুর হুরুষ্টপুরুষ্ট চেহারা, মুখে ভয়ানক গাম্ভীর্য, এমন প্রাচীন বয়সের একটা ব্যক্তিত্ব যা দেখলে শ্রোতা সহজেই বুঝতে পারে না যে বক্তা যা বলছেন তা সবই গাঁজাখুরি গল্প। এর মধ্যে সত্যের ভাগ কতটা আছে, আদৌ আছে কিনা সন্দেহজনক বিষয়। তবে আড্ডাখানার বাকি সদস্যরা তার কথা পুরোপুরি বিশ্বাস না করলেও তাদের সময় সময় অবিশ্বাস্য কিছু ব্যাপার শুনতে বেশ ভালোই লাগে। এতে আড্ডাখানা বেশ জমে ওঠে। তাই আড্ডাখানার একটি স্তম্ভ ছিলেন এই ভদ্রলোক। তবে সময় সময় সন্তোষবাবু এমন মাত্রাতিরিক্ত আজগুবি কাহিনী ফাঁদতেন যা শুনলেই বোঝা যেত লোকটি বাজে বকছেন। এটি সন্তোষবাবুর স্বকল্পিত কাহিনী ছাড়া আর কিছুই না। এই যেমন কিছুদিন আগের কথা, তখন আসামে নাগাদের খুব উৎপাত চলছে। সেই সময় একদিন অতি গম্ভীর মুখে সন্তোষবাবু আড্ডাখানায় প্রবেশ করেন। গোবর্ধনবাবু তাকে দেখে সংকোচিত স্বরে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার কি সন্তোষবাবু?
আজ এত গম্ভীর কেন দেখাচ্ছে আপনাকে? সন্তোষবাবু পাশেই একটা চেয়ারে গা এড়িয়ে দিয়ে গম্ভীর স্বরে বলে উঠলেন, অবস্থা খুব গুরুতর। নাগারা বোধ হয় সেই পড়ল বাংলায়। ওনার পাশ দিয়ে কেষ্ট হঠাৎ মস্করা করে মুখ টিপে জিজ্ঞেস করলো, কোথায় আসছে মশাই? আসামে বুঝি? সন্তোষবাবু দুই জোড়া ভুরু কুঞ্চিত করে বলে উঠলেন, আসামে হলে তো বাঁচা যেত, খাস কলকাতায় মশাই, খাস কলকাতায়। পাকিস্তানিদের নিয়ে ঢুকে পড়বার চেষ্টা করছে ওরা। এই গত 7-8 দিনের মধ্যে যে কি হবে বোঝা যাচ্ছে না। ওনার ঠিক বাম পাশে কুণ্ডু মশাই তাকিয়ায় ঠেস দিয়ে এতক্ষণ বসেছিল। সন্তোষবাবুর এই কথা শুনে তিনি একটু মুচকি হেসে জিজ্ঞেস করলেন, খবরটা কি টেলিগ্রামে আপনাকে কেউ দিয়ে গেছে? টেলিগ্রামে কেন দেবে মশাই? খাস মিলিটারি ডিপার্টমেন্টের খবর। গভর্নমেন্ট খুব চিন্তিত হয়ে পড়েছে এই বিষয়টি নিয়ে। তবে কুণ্ডু মশাই এই কথা শুনতে একটু হো হো করে হেসে উঠল। তাই দেখে সন্তোষবাবু ভীষণ পরিমাণে চটে উঠলেন। আচ্ছা মশাই, বুঝবেন খেলা যখন দেবে সে নাগারা খোঁচা, গাঁগা করে চেঁচাতে থাকবেন খালি। ওই নেয়াপতি ভুড়ি নিয়ে আর গদিতে বসতে হবে না, পিটিয়ে অর্ধেক করে দিয়ে যাবে। যাক, আপনি আপনি আছেন যখন, তখন আমার আর ভয় কি? মিলিটারি নিয়ে এসে আমার যেটুকু থাকবে সেটুকু একটু তদারকি করে বাঁচিয়ে দেবেন। আর কারুর ওপর তো নির্ভর করতে পারবো না, আপনার ভরসাতেই থাকবো। কথাটা শুনেই কেষ্ট আর ভূপাল হঠাৎ হেসে উঠল পাশ থেকে। সন্তোষবাবু এক প্রকার খেপে গিয়ে শুধু আচ্ছা বলে সেখান থেকে বেরিয়ে গেলেন। ওনার পিছনে গোবর্ধনবাবু চায়ের পেয়ালা নিয়ে ছুটে এসে তাকে ডেকে বললেন, আহা, আরে 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 ও দাদা, চাটা খেয়ে যান। আরে আরে এর মধ্যে যাচ্ছেন কোথায়? তবে ততক্ষণে সন্তোষবাবু রাস্তার অর্ধেক চলে গেছে। শুধু দূর থেকে হাত নাড়িয়ে তিনি জানিয়ে দিলেন যে ও জিনিস খাবার ইচ্ছা তার আর নেই। তারপর আর দিন 15 তিনি আড্ডাখানায় আর আসেননি। সম্ভবত নাগারা না আসাতে তিনি মনে মনে খুবই দাগা পেয়েছিলেন। কিন্তু একবার যিনি আড্ডাধারী হয়েছেন তিনি জানেন যে আড্ডার মোহ ছাড়া কি কঠিন। সন্তোষবাবু বাড়িতে বসে থাকতে আর পারলেন না। বৃষ্টির মধ্যেই তিনি আবার বেরিয়ে পড়লেন। তবে তিনি আসতেন অনেক দূর থেকে। আষাঢ়ের এই বর্ষার সন্ধ্যায় আড্ডা ছেড়ে বাড়িতে পড়ে থাকা নির্বাসনের সামিল। তাই চৌরঙ্গির কাছাকাছি জায়গা থেকে বাগবাজারের দূরত্বটা ওনার কাছে আর তেমন বেশি ঠেকল না। সন্তোষবাবুকে আসতে দেখে কুণ্ডুমশাই সেদিন ওনাকে একটু অধিক আপ্যায়ন শুরু করলেন। বসতে বললে নতুন কি কি খবর আছে সেটাও জানতে চাইলেন। নাগাদের প্রসঙ্গ যাতে না উঠে পড়ে সেই জন্যই বোধহয় সন্তোষবাবু একেবারে ভিন্ন লাইনের কথা পেরে বসলেন। তিনি চোখ দুটি বড় বড় করে বললেন, মশাই, আজ একটা আশ্চর্য ঘটনার কথা শুনে এলো। আমাদের পাশের বাড়িতে একটি বউ হঠাৎ আলপোঁচা মেরে তার শাশুড়ি, দেওর আর স্বামী তিনটে ষণ্ডাকে ঘুষি মেরে শুইয়ে দিয়েছে। একেবারে হই হই কাণ্ড। ঘুমটা দেওয়া বাড়ির বউ, তার গায়ে হঠাৎ এমন অসুরের শক্তি কি করে এলো কে জানে।
পাড়া প্রতিবেশী সবাই ছুটে এলো, আমাদের বাড়ির ছেলেগুলোও গিয়েছিল। তারা এসে বলতে লাগলো, বাবা, তার কাছে এগোয় কার সাধ্যি, অনবরত হিন্দি বলছে আর তাল ঠুকে ঠুকে সকলকে চ্যালেঞ্জ করছে, आओ हमारा साथ कौन लड़ेगा, आओ, একদম জান সে খতম কর দেগা। তাই শুনে তো ডিড্রিগে গুলো সবাই পালিয়েছে। এখন 7টা জোয়ান মিলে তাকে কোনো মতে দড়ি বেঁধে রেখেছে বটে, কিন্তু তার চিৎকারে লোকের কান ঝালাফালা হওয়ার উপক্রম। গোবর্ধন বাবু টিয়া পাখির মতো নাকটি নিয়ে পাশে দাঁড়িয়েছেন। এমন খবর শুনে তার নাকখানি খেঁদা হয়ে যাবার জোগাড়। তিনি হাঁ করে বলে উঠলেন, আরে মশাই, এ কি বলেন কি আপনি? কুণ্ডু মশাই, ভূপাল ঘোষাল, দেবেন উকিল সবাই খবরটা শুনে গা ঝাড়া দিয়ে উঠে বসলেন। সন্তোষবাবু ফের বলে উঠলেন, এখন পুলিশ, ডাক্তার সবাই এসেছে দেখল, তবে কেউ কিছু করতে পারছে না। হঠাৎ পাশ থেকে ভূপাল ঘোষাল বলে উঠলেন, বোধহয় পাগল হয়ে গেছে হঠাৎ। পাগলের গায়ে বায়ুর প্রকোপে খুব জোর হয় শুনেছি। দূর তোর পাগল, একটা বউ পাগল হলে বাড়ির লোক সামলাতে পারতো না। একটা স্ক্রু আলগা থাকলে সামলানো মুশকিল, তার ওপর যদি বউয়ের মাথা খারাপ হয় তাহলে তো সাত গোষ্ঠীর কেউ সামলাতে পারে না তাকে। আরে মশাই, পাগল নয়, পাগল নয়, ভূতে ধরেছে। শোনা গেল ওদের বাড়ির পাশে একটা পোড়া বাড়ির উঠোন আছে, সেইখানে আগে নাকি ওই কুস্তির আখাড়া ছিল। বউটা জানতো না, দুপুরবেলায় সেখানে ঘর ঝাড় দিয়ে জঞ্জাল ফেলেছিল, তারপরেই এই ব্যাপার। বেটা পালোয়ান ভূত বউটার কাঁধের ওপর চেপে বসেছে, কে জানে। ভূপালবাবু পাশে দাঁড়িয়েই সব শুনছিল। এবার তিনিও বলে উঠলেন, হ্যাঁ, যত সব বোগাস ব্যাপার, ভূতে ধরেছে না ছাই, হিস্ট্রিয়া টিস্ট্রিয়া হবে। আমি জানি সেটা, আমি বললেই সেটা বোগাস ব্যাপার বলে আপনারা উড়িয়ে দেবেন, কিন্তু এই আর অপরের মুখ থেকে উড়ো খবর শোনা আসা নয়। খাস আমার বাড়ির পাশে স্বচক্ষে দেখে আসা খবর। একে যদি বোগাস বলেন তো আর কি বলবো। বিশ্বাস না হয় আমার সঙ্গে গিয়ে দেখবেন, চলুন। মেয়ে ছেলে কি কাণ্ডটাই না পাকিয়েছে, এক একটা রদ্দায় সবাইকে কাত করে ফেলছে। না, আজকের ঘটনাকে অবিশ্বাস করার মতো নয় ভূপাল, এরকম হতেই পারে। ভূতের ভর হলে অতি প্যাংলা লোকও থর থরিয়ে কাঁপিয়ে দিতে পারে। বউটাকে হয়তো ভূতেই ধরেছে। দূর, ভূত টুত সব বাজে কথা। ভূত যদি থাকেও তাহলে সে কখনো মানুষের অনিষ্ট করতে পারে না, কারণ তোমার আমার মতো দেহ ধারণের ক্ষমতা ভগবান তাকে দেননি। দেহ ধারণ না করেও তারা অন্য দেহের ভেতর ঢুকতে পারে না বলছেন? আমার তাই ধারণা। ভূত মানেই মনের ভুল। চিরকালের সহজাত সংস্কার থেকে মানুষের মনের ভয়ের উৎপত্তি হয়। তাই থেকে মানুষের মনে নানা ক্রিয়া প্রতিক্রিয়া ঘটতে পারে। লোকে সেটাকে ভূতের ধরেছে টরেছে বলে, আসলে ওটা মনের একটা বিকৃত অবস্থা। গোবর্ধনবাবু এতক্ষণ সবার কথা মন দিয়ে শুনছিলেন, কিন্তু কোনো কথা বলেন। তিনি এবার বলে উঠলেন, না ভাই ভূপাল, মনের অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
অন্তত ও ওনার কথা শুনে তো তাই লাগলো। আহ, কারণ কারণ আমি কয়েকটা ঘটনা জানি যা নিছক ভূতের ব্যাপার। চায়ের একটা পেয়ালায় চা ঢেলে নিয়ে ভূপাল মশাই বলে উঠলেন, তাই বুঝি? তা গোবর্ধন দা, আমি যা জানি তা অনেক। বলি, নিজে কখনো ভূত দেখেছেন? না, তা 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 তো দেখিনি, তবে অতি বিশ্বাসী লোকের মুখে শুনেছি তারা নিজেরা দেখে এসে বলেছেন। থাক, ওই কথাই সবাই বলে। কেউ নিজের চোখে কিছুই দেখেনি, শুধু শুনেই এসেছে। এরপর কুণ্ডু মশাই নিজের এক ভৌতিক দর্শনের গল্প করলেন। কবিরাজি মশাইও সাথে একটি ছাড়লেন। কিন্তু অবিশ্বাসী ভূপাল ঘোষাল গল্পগুলো মন দিয়ে শুনলেও মুখ টিপে টিপে যেভাবে হাসতে লাগলেন, তাতে বেশ বোঝা গেল যে উনি কারুর গল্পই ঠিকমতো বিশ্বাস করছেন না। কিন্তু নেহাত কিছু করার নেই, তাই চুপচাপ শুনছেন। ভূতের গল্প শুরু হলে তা আর কি থামে, তার উপর এমন বাদলার দিন। সন্ধেবেলায় শুরু হলে তার জের অনেকক্ষণ ধরে টেনে নিয়ে যায় শ্রোতারা। বক্তার বেশ ভালোই লাগে এতে। তবে গল্প যখন বেশ জমে উঠেছে, ঠিক এই সময় দীনেশবাবু বলে আমাদের এক পুরনো বন্ধু সেখানে প্রবেশ করলেন। তার সঙ্গে এলেন একজন কোট প্যান্ট পরিহিত প্রৌঢ় ভদ্রলোক। অতি সৌম্যমূর্তি ও লম্বা চওড়া মানুষটি। তার সাথে পরিচয় করতে জানা গেল ভদ্রলোক দীনেশবাবুর খুবই পরিচিত একজন ডাক্তার। দক্ষিণ কলকাতায় থাকেন, এইদিকে কোনো বৈদেহিক কাজে এসেছিলেন। হঠাৎ দীনেশবাবু আমাদের আড্ডাটাকে দেখানোর জন্যে তাকে জোর করে টেনে এনেছে। দীনেশবাবু আলাপ করিয়ে দিতেই সকলে তাকে নমস্কার জানিয়ে হাসি মুখে অভ্যর্থনা জানালো। গোবর্ধনবাবু একটা চেয়ার টেনে এনে তাকে বসিয়ে চা দিলেন। দীনেশবাবু তক্তাপোষের একধারে আসন গ্রহণ করলেন। তারপর যে প্রসঙ্গ এতক্ষণ চলছিল, সেটা আগন্তুকের সামনে চালানো ঠিক সম্মত হবে কিনা ভাবতে ভাবতে সবাই চুপ করে গেলেন। কিন্তু দীনেশবাবুই একটা সিগারেট ধরিয়ে হঠাৎ বলে উঠলেন, কি হলো? সবাই চুপচাপ হয়ে গেলেন কেন? আমি ডাক্তার মুখার্জিকে নিয়ে এলুম আমাদের বাগবাজারের আড্ডা দেখাতে, আর যদি সে আড্ডাধারীরাই চুপ হয়ে গেল। গোবর্ধনকে কথা শেষ না করতে দিয়েই দীনেশবাবু ফের বলে উঠলেন, আরে, খুব ভালো বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, থামলে কেন? চালাও চালাও। না না, ওসব কি আজে বাজে কথা। ওই নিয়ে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। তার চেয়ে পলিটিক্স নিয়ে আলোচনা ঢের ভালো। সময় না কাটলেই লোকে ভূতের গল্প করে, বুঝছেন না? তা ভূপাল, তুমি ভূত বিশ্বাস করো না মোটেই? বিলকুল না, ওসব ভুল ভ্রান্তি। দীনেশবাবু এবার মাথা ঘুরিয়ে ডাক্তারবাবুর মুখের দিকে একবার চেয়ে বলে উঠলেন, এ বলে কি মশাই, আপনার সেই কাহিনী শুনলে তো এরা থ হয়ে যাবে। ডাক্তার মুখার্জিও প্রসঙ্গ চাপা দেওয়ার অভিপ্রায়ে বলে উঠলেন, না না, ও বিশ্বাস না করাই ভালো। কেন আবার ওসব আলোচনা? অন্য বিষয় চলুক না। না মশাই, এরা ভূত বিশ্বাস করে না, এ তো মেনে নিতে পারা যায় না। আপনি অন্তত তা স্বীকার করবেন না নিশ্চয়। দেখুন, ভূত সত্যি আছে কি নেই তা আমি ঠিক বুঝি না। বিজ্ঞান ও যুক্তি বলে
ওসব চোখের ভ্রম। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখি এ কথা ঠিক উল্টোটা। হয়তো ভুলই হবে, কে জানে। ও সত্যি একটা মিস্ট্রি। যাক, ও প্রসঙ্গ থাক। ডাক্তার মুখার্জির কথা বলার ধরনে সকলেই বুঝতে পারলেন একটা কি ব্যাপার তিনি যেন চেপে যেতে চাইছেন। তাছাড়া দীনেশবাবু ঘরে ঢুকেই বলেছিলেন যে সে ব্যাপার শুনলে সবাই থ হয়ে যাবে। সে কথা শোনা মাত্রই সবারই কৌতূহল বেড়ে উঠেছিল। তাই কুণ্ডু মশাই, সন্তোষবাবু, গোবর্ধন রায়, ভোপাল ঘোষাল পর্যন্ত ডাক্তারবাবুকে সেই কাহিনী বলার জন্য পিড়াপিড়ি করতে শুরু করল। মুখার্জিবাবু বাধ্য হয়ে সেই কাহিনী বলতে আরম্ভ করলেন। হ্যাঁ, দেখুন, ভূত আমি কোনোদিনই বিশ্বাস করতাম না। আজও যে পুরোপুরি করি তাও নয়। তবে আমার জীবনে এমন একটা অলৌকিক ঘটনা ঘটেছিল যার হদিশ আমি আজও পাই, এবং যার জন্য আমার জীবনের মহামূল্য কয়েকটা বছর খেসারত দিতে হয়েছিল আমাকে। ডাক্তার মুখার্জির এইটুকু কথায় সবাই বেশ নড়ে চড়ে বসল। তারপর ভীষণ আগ্রহী ডাক্তার মুখার্জির মুখের দিকে চেয়ে তার কাহিনী শুনতে লাগল। ইতিমধ্যেই ঘরের ভিতরের আবহাওয়াটা বেশ থমথমে হয়ে উঠেছে। ওদিকে ঘরের বাইরেও চেপে বৃষ্টি আসতে পরিবেশটা আরো জমাট হয়ে উঠল। ডাক্তার মুখার্জি বলতে থাকলেন, বছর ওই 15-20 আগে। তখন সদ্য মেডিকেল কলেজ থেকে আমি পাস করে বেরিয়েছি এবং অতি অল্প দিনের মধ্যেই ডাক্তার হিসাবে সুনামও অর্জন করেছিলাম। তাই রোগীর সমাবেশ আমার কর্মজীবনের প্রথম অধ্যায় থেকে বেশ ভালো সুনামের সাথেই শুরু হলো। দিবারাত্রি নানান ধরনের রোগী নানা ব্যাধি নিয়ে আমার কাছে আসত এবং আমি তাদের যথাসাধ্য রোগ মুক্তির জন্য চেষ্টা করতাম। বোধহয় নিরাময় সংখ্যা বেশি হওয়াতেই সকাল সন্ধ্যে নানা স্থান থেকেই আমার ডাক আসত। অনেক সময় বাধ্য হয়ে বলেই দিতে হতো যে না, যাবার সময় হবে না, আপনারা অন্য কোনো চিকিৎসককে ডেকে নিন। তাতে লোকে একটু ক্ষুব্ধ হতো বটে, কিন্তু উপায় আর কি ছিল। ডাক্তার মুখার্জির কথার মাঝে সকলে একবার বলেই উঠল, আমার বাড়ি আর ডিসপেন্সারি ছিল ভবানীপুরে। বিকেলবেলায় রোগী দেখে রাত 8টার মধ্যেই সেখানে ফিরে আসত। তারপর ঘন্টাখানেক ওইখানে রোগী দেখে ঠিক রাত 9টা 9:30টায় ওপরে চলে যেত, আর নামতুম না। এই ছিল সাধারণত প্রাত্যহিক নিয়ম আমার। তবে খুব জরুরি কেস থাকলে অবশ্য সেটা দেরি হয়ে যেত বা রাত্রিরেও বেরোতে হতো, কিন্তু সে কালে ভদ্রে। ঠিক এমনই একটা বর্ষাকালে একদিন সারাদিনই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। ডাক্তারখানায়ও তেমন রোগীর সংখ্যা নেই, তাই 8:30টার মধ্যেই সব কাজ চুকে গেল। ডিসপেন্সারি থেকে কম্পাউন্ডারকে সকাল সকাল ছুটি দিয়ে বললুম, যাও, আজ আর কেউ আসবে না মনে হচ্ছে। কম্পাউন্ডারও খুশি মনে তাড়াতাড়ি বেরিয়ে গেল। সেদিনের খবরের কাগজটা একটু চোখ বুলিয়ে নিয়ে ওপরে উঠে যাবো ভেবেছিল। ঠিক এমন সময় হঠাৎ একটা লোক ডিসপেন্সারির বাইরেতে দাঁড়িয়ে আমায় ডেকে বলল, ডাক্তারবাবু, একটু দয়া করে যদি আমাদের বাড়ি আসেন বড় ভালো হয়। আমার এক আত্মীয়র মর অবস্থা, কোনো ডাক্তারকেই পাওয়া যাচ্ছে না। বাইরে যেখানে লোকটি দাঁড়িয়েছিল সেখানটার আলো অত স্পষ্ট ছিল না। লোকটিকে বললুম, ভেতরে এসে বসুন, কি ব্যাপারটা তো আগে শুনি, তারপর না হয় যাওয়া হবে। লোকটি অনুনয় সরে বলল, তার একটা পা খোঁড়া, বেশি উঁচু নিচু করলে নাকি তার কষ্ট হয়, তাই
তাই তাকে মাপ করতে হবে। নেহাত বিপদে পড়েই সে আমার কাছে ছুটে এসেছে। আমারও কি মনে হলো ড্রাইভারকে ডেকে গ্যারেজ থেকে গাড়িটা বার করতে বলল। তবে লোকটি বাইরেই দাঁড়িয়ে রইল। গাড়ি এসে দাঁড়াতে এই লোকটির সামনের সিটে ড্রাইভারের পাশে গিয়ে বসল। আমি চাকরকে ডিসপেন্সারি বন্ধ করতে বলে গাড়ির পেছনে গিয়ে বসলাম। ড্রাইভার গাড়ি স্টার্ট দিলে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আরে ও মশাই, কোথায় যেতে হবে? লোকটি উত্তর দিল, বালিগঞ্জ সার্কুলার রোড। গাড়ি সেই দিকে এগিয়ে চলল। তবে গাড়ি যেতে যেতে পাশ থেকে লোকটির মুখ দেখে আমি একটু শিউরে উঠলাম। এ কি বৃষ্টির চেহারা! মানুষের এরকম চেহারা হতে পারে? এ আমার ধারণার বাইরে ছিল। যাই হোক, তখনই আমার মনে কিন্তু একটা চাপা ভয়ও কাজ করতে শুরু করেছিল। এই অচেনা লোকটির কথা শুনে চলে যাওয়াটা কি ঠিক হচ্ছে? গাড়িটাকে ঘোরাতে বলবো নাকি? ইত্যাদি নানা কথা মনের ভেতরে আঘাত করতে লাগলো। আবার সঙ্গে সঙ্গে কৌতূহল হলো, দেখা যাক না কি হয়। কুণ্ডু মশাই কথার মাঝে ফোড়ন কেটে হঠাৎ বলে উঠলেন, ওহ, আপনার সাহস আছে মশাই! রাত্রিরে একটা অপরিচিত লোকের সঙ্গে এইভাবে যাওয়া খুব বাহাদুরির কথা। কুণ্ডু মশাইয়ের এই কথা শুনে ডাক্তারবাবু একটু হেসে জবাব দিলেন, হ্যাঁ, দেখুন, আমরা ডাক্তার মানুষ। মানুষ বিপদে পড়েছে শুনলে মনটা ছ্যাদ করে ওঠে। যদি সময় মতো গেলে একটা প্রাণ বেঁচে যায়, এই ভাবনাটাই তখন বেশি হয়। তাছাড়া বরাবরই আমার সাহস ছিল খুব। গভীর রাত পর্যন্ত কতদিন যে একা কলেজে মরা নিয়ে কাটাকাটি করেছি তা জানি না। কোনো ভয় তো হয়নি। কত রাত্রে অন্ধকার ঘরে মৃত্যুমুখী রোগীকে দেখতে গেছি। চোখের সামনে অনেক মৃত্যুও দেখেছি। তবু ভয়ে বস্তুটি আমায় কোনোদিনে চেপে ধরেনি। তবে সেবারের মতো দাগ কোনোদিনও এর আগে আসেনি। তার ওপর আবার ওই বিকট মূর্তির সঙ্গে যেতে হচ্ছে। কি আশ্চর্যকর বিষয়! হ্যাঁ, তাহা যা বলেছেন। তবে আমার মনের জোরটা ছিল খুব। সেই জন্য তাকেও গ্রাহ্যের মধ্যে আনলুম না। চুপচাপ বসে রইলুম গাড়িতে। যাই হোক, তখনকার সময় বালিগঞ্জ সার্কুলার রোডে এত বাড়ি ছিল না। অধিকাংশ জায়গায় ছিল ডোবা আর জঙ্গল। দূরে দূরে বড় বড় লোকের এক একটা বাড়ি, তাও আবার রাস্তার ওপরে নয়। সামনে অনেকখানি জায়গা ছাড় দিয়ে। রাস্তার আলো এত দূরে যে হেডলাইট জ্বালিয়ে ছাড়া গাড়ি নিয়ে এগোনো মুশকিল। তা যাই হোক, একটা জনহীন অন্ধকার পথ দিয়ে ঘুরে ঘুরে একটা বাগানের সামনে এসে লোকটা গাড়িটা রাখতে বলে নিজে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আমিও গাড়ি থেকে নেমে তার পিছু পিছু চলতে লাগলো। আর জিজ্ঞেস করলুম, এখানে আলো টালো তো নেই দেখছি। লোকটা শুধু অস্ফুট স্বরে একটা জবাব দিল, আমার পিছু পিছু আসুন। তবে কিছুটা পথ যাওয়ার পরে আমার কিন্তু তখন মনটা বেশ দমে গেছে। ভাবছিলুম, তাই তো, লোকটার সঙ্গে এত রাত্রিবেলায় এসে বোধহয় ভালো করলুম না। কি জানে ওর মনে কি আছে। গুন্ডা ডাকাত তো হতে পারে। অবশ্য দু একজন আক্রমণ করলে তাদের সামলাতে পারবো, কিন্তু অজানা জায়গায় রাতের অন্ধকারে যদি বেশি লোক আসে তাহলে।
সঙ্গে সঙ্গে আমি পকেটটা হাতড়ালাম, আর পকেট হাতড়ে দেখলুম একটা আনপলিশড সার্জিক্যাল ছুরি আছে, আর আছে একটা টর্চ। তাড়াতাড়ি দুটো জিনিসই দু হাতে বাগিয়ে ধরে টর্চটা জ্বেলে ফেললুম। কিন্তু দুর্ভাগ্য এমনই যে তার ব্যাটারির শক্তিও প্রায় নিঃশেষিত হয়ে এসেছে। অতি মিটমিট করে আলো বেরোতে লাগলো তার থেকে। তাই জ্বালিয়ে লোকটিকে অনুসরণ করলাম। তবে ধীরে ধীরে বাগান থেকে বেরিয়ে বাগানের একদম শেষ প্রান্তে একটি জীর্ণ প্রকাণ্ড বাড়ির সামনে এসে দাঁড়ালো। কিন্তু বাড়িটা একদম চুপচাপ, একটা আলো পর্যন্ত জ্বলছে না কোথাও। তখন আমার সত্যি কেমন গাটা যেন ছমছম করতে লাগলো। তাও মনের সাহস নিয়ে লোকটার পিছনে এগোলাম। যাক দেখি কতদূর কি হয়। এই বলে সেই লোকটাকে অনুসরণ করতে করতে একটা প্রকাণ্ড ভাঙা সিঁড়ির সামনে এসে পড়ল। নির্বাক সঙ্গীটি অন্ধকারে তরতর করে ওপরে দোতলায় উঠে গেল। আমিও টর্চের ক্ষীণ আলোয় ধীরে ধীরে পা ফেলে ওপরে উঠে গিয়ে একটা বারান্দার সামনে গিয়ে দাঁড়ালাম। বারান্দার মধ্যেখানে একটা হল ঘরের দরজা। তবে আমার যেন মনে হলো সেই প্রকাণ্ড হলঘরটার শেষ দিকে মিটমিট করে একটা প্রদীপ জ্বলছে, আর তারই পাশে কি যেন একজন আপাদমস্তক মুড়ি দিয়ে পড়ে আছে। যাই হোক, সে রুগী কিনা কে জানে। আবার মনে হলো ব্যক্তিটি খুনটুন হয়নি তো। শেষকালে আমাকে ফ্যাসাদে ফেলবার জন্য হয়তো কোন ষড়যন্ত্র করে নিয়ে এসেছে এখানে। এই তো মহাবিপদে পড়ল। কি করি তখন ভেবে পাচ্ছিলাম না। বর্ষার ঝিমঝিম শব্দ ছাড়া মানুষের কণ্ঠের একটি আওয়াজ পর্যন্ত নেই। এদিকে আমার শরীরে কুলকুল করে ঘাম ভেঙে পড়েছে, কিন্তু তবু জোর করে মনের সাহস আনবার চেষ্টা করে তাকে ডাকলাম, অমশাই, মশাই, কোথায় গেলেন? ও মশাই! তবে কোনো সাড়া নেই। ঠিক এই সময় আমার টর্চের আলোটুকুও নিভে গেল। আমি তখন বুঝতে পারছি না যে এটা কোনো স্বপ্ন দেখছি না বিংশ শতাব্দীতে কলকাতার এক প্রান্তে একটি বাড়িতে অসহায় অবস্থায় একমাত্র একটি জীবিত মানুষ আমি দাঁড়িয়ে আছি। তখন আমার সমস্ত শরীর ঠক ঠক করে কাঁপছে। কেবল মনে হচ্ছে চতুর্দিক থেকে যেন অশরীরী মানুষরা চাপা সুরে ফিস ফিস করে কি সব বলতে বলতে চলে যাচ্ছে আমার পাশ থেকে। আবার তারপরই মনে হলো, তোর এইসব মনের ভুল, নিজের মনের ভয়ের ছায়া মাত্র। আসলে কোনো দুষ্টু লোকের পাল্লায় পড়েছি আমি। তবু একবার ডাক দিয়ে দেখি। অগত্যা আবার ডাক দিল, অমশাই, মশাই! কিন্তু সে লোকটা কোনো সাড়া দিল না। তবে আমার গলার আওয়াজ শুনে হল ঘরের মধ্যে সেই কম্বল ঢাকা লোকটি শুধু ক্ষীণ কণ্ঠে বলল, ডাক্তারবাবু এসেছেন, আসুন এখানে, আমায় একটু দেখে যান। মানুষের কণ্ঠের সেই ক্ষীণ আওয়াজ পেয়ে আমি যে কি স্বস্তি পেলুম তা বলতে পারব না। সমস্ত ভয় আমার নিমেষে দূর হয়ে গেল। মনে হলো ওই অসহায় রুগী আমার আজকের দিনের শ্রেষ্ঠ বন্ধু। দ্রুত পায়ে আমি হলঘরের প্রদীপের কাছে এগিয়ে গেলাম। তারপর সেই রুগীর সামনে দাঁড়িয়ে দেখলাম লোকটি আপাদ মস্তক কম্বল মুড়ি দিয়ে পড়ে আছে। এর ভিতর থেকে
সে কি করেই বা কথা বলল তাও বুঝতে পারছি না। কাছে কোনো বসবার টুল বা চেয়ারও ছিল না। যথা উবু হয়ে বসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনার, বলুন দেখি তো। তবে কম্বলের ভিতর থেকে একটা বিকৃত স্বরে আওয়াজ এলো এবার। আমার কি হয়েছে তা আমি জানবো কিভাবে? একবার নাড়িটা দেখুন তো। এই বলে সে একটি ছিন্ন হাত কম্বলের পাশটা থেকে বাড়িয়ে ধরল আমার দিকে। আমি তখনও বিশেষ লক্ষ্য করিনি যে হাতটি ধরতে যাচ্ছি সেটি কোনো হাত নয়। সেই হাত ধরেই আমি হঠাৎ চমকে উঠে দাঁড়ালাম। তারপর প্রদীপের আলোয় দেখলাম এ কার হাত, এ যে কঙ্কাল। চর্মহীন সাদা সাদা হাড়ের আঙুল আর কবজি আমার দিকে তুলে ধরেছে লোকটি। ব্যাস, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে আমি সেইখানে পড়ে গেলাম। তারপরের ঘটনাগুলি কিছুই জানি না, সবই অপরের মুখ থেকে শোনা। এমন কাহিনী শুনে আড্ডাখানার সবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবার উপক্রম। কিন্তু তারপর কি হলো সবারই এই এক প্রশ্ন। ডাক্তারবাবু ফের বললেন, তারপর তো সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে আমি। ওদিকে আমার ড্রাইভার শিবশরণ আমাকে 1 ঘন্টার মধ্যেও আসতে না দেখে খুব বিচলিত হয়ে উঠেছিল। এর আগে এইরকম তো কখনো হয় না। ডাক্তারবাবু অন্ধকারে এই বাগানের মধ্যে কোথায় গেলেন? এই ভাবতে ভাবতে অবশেষে সে পাশের একটি বড় বাড়িতে গিয়ে সমস্ত ব্যাপার খুলে বলেছিল। তবে সেই বাড়ির লোকেরা নাকি জবাবে বলেছিল, তোমার মনি পাশের ওই ভাঙা বাড়িতে যেতেই পারেন না, ও বাড়ি বহুদিন ধরে তালা দেওয়া পড়ে আছে। এই বাড়িতে 2টো খুন হয়েছিল, তাই এর ভাড়াও জোটেনি। অতএব ডাক্তারবাবু ওখানে যাননি, অন্য কোথাও গেছেন। তুমি ভুল দেখেছ, এই ভাঙা বাড়িতে উনি যাবেনই বা কেন? তখন আবার শিবশরণ নাকি হলফ করে বলেছিল, ডাক্তারবাবু ওইখানেই গেছেন, আমার গাড়ি ওই বাগানের গেটে রয়েছে, আপনারা দেখবেন চলুন, একবার দেখবেন চলুন আপনারা। সকলে মিলে শিবশরণের কাকুতে মিনতি শুনে 10-12 জন চাকর দারোয়ান নিয়ে 2-3টে বড় বড় টর্চ জ্বালিয়ে সেখানে এসেছিল। গিয়ে দেখেছিল সত্যিই তো বাড়িতে তালা দেওয়া নেই, দরজা খোলা পড়ে রয়েছে। তখন তারা একটু অবাক হয়েই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল। আর হলঘরের ভিতরে ঢুকতেই তারা দেখল আসবাবহীন শূন্য কক্ষে আমি একা অজ্ঞান হয়ে পড়ে আছি। এরপর আমায় ধরাধরি করে সকালে বাড়ি নিয়ে গেল। শুনেছিলাম 3-4 দিন আমার নাকি কোনো জ্ঞান ছিল না। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরে এলেও প্রায় আমি অজ্ঞান হয়ে যেতাম। কিছুদিন পরে অল্প ভালো হয়ে উঠলেও আমার স্মৃতিশক্তি একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। বাইরে সুস্থ দেখালেও মনে মনে কীরকম একটা অস্বস্তি বোধ করতুম। তাহা বলার নয়, কাউকে কিছু না বলেই চুপচাপ থাকতাম। মেডিকেলের চিকিৎসকরা দেখে ফতোয়া দিলেন যে ম্যালেসকোলিয়া বা বিষাদ রোগে ভুগছি আমি। কাজকর্ম আবার শুরু করলেই ধীরে ধীরে ভালো হয়ে যাব। সকলে আমায় ডাক্তারখানায় বসবার জন্যে জেদ করতে লাগলো, কিন্তু আমার সেখানে বসবার আর ইচ্ছে ছিল না। বাড়িতে আমার এক ভাইপো তখন ডাক্তারি পাশ করেছে সবে সবে। সেও এসে বলল, কাকা চলো, তুমি আর আমি একসঙ্গে রুগী দেখব। তার কথায় বাধ্য হয়েই ডাক্তারখানায় আবার এক কথায় এসে পৌঁছলো। সকালবেলায় রুগী দেখতে লাগলুম, কিন্তু আমি আর কোনো প্রেসক্রিপশন লিখতুম না। তবে একদিন ভাইপো যেন কোথায় বেরিয়েছিল, তখন 2 জন রুগী বুকের অসুখের চিকিৎসা করতেই আমার কাছে এলো।
আমি রীতিমতো পরীক্ষা করে তাদের দুজনকেই প্রথমে একটা মিক্সচার খাবার জন্য ব্যবস্থাপত্র লিখে দিয়ে বললুম, কম্পাউন্ডারকে এই প্রেসক্রিপশন দেখান, আপনাকে ওষুধ দিয়ে দেবে। রুগীরা প্রেসক্রিপশন নিয়ে কম্পাউন্ডারকে দিয়ে এলো, একটু পরে ওষুধ নিয়ে যাবে। তারপর আরও কয়েকজন রুগীকে দেখে ব্যবস্থাপত্র লিখে দিলাম। তবে খানিকক্ষণ পরে কম্পাউন্ডার হন্তদন্ত হয়ে ছুটে এসে আমায় পাশের ঘরে ডেকে নিয়ে বলল, ডাক্তারবাবু, আপনি কি করছেন? প্রত্যেকটি খাবার ওষুধের সঙ্গে যেসব ওষুধ মিশিয়ে দিতে বলছেন সেগুলো তো প্রত্যেকটি সাংঘাতিক বিষ। এ কি করে দেওয়া যায়? আমি রীতিমতো আরও ভয় পেয়ে গেলাম। কী যে করবো বুঝতে পারলাম না। কম্পাউন্ডার তখন আমার ভাইপোর ফিরে না আসা পর্যন্ত রুগীদের ওষুধ দিতে পারবে না বলে জানিয়ে দিল। তারা তখনকার মতো বিদায় নিয়ে চলে গেল। এরপর থেকে আমার আর ডিসপেন্সারিতে বসতে দেওয়া বোধহয় কারোরই সম্মত মনে হলো না। আমায় ভিয়েনায় পাঠিয়ে দেওয়ার জন্য বাড়ির সকলে মতলব করল এবং আমার ভাইপো কোনো এক বিখ্যাত চিকিৎসকের তত্ত্বাবধানে আমাকে সেখানে নিজে গিয়ে রেখে দিয়ে এলো। তারপর 3 বছর ধরে সেখানকার একজন সুবিখ্যাত মনস্তবিদ ডাক্তারের পর্যবেক্ষণ ও চিকিৎসাধীনে আমি রইলুম। তিনি শেষের 1 বছর আমাকে নিয়ে আবার রুগী দেখতে বেরোতেন ও প্রেসক্রিপশনও লিখতে বলতেন। ঠিক ঠিক লিখলে তিনি খুব উৎসাহ দিতেন আমায়। তারপর তিনি সত্যিই আমাকে প্রকৃত রোগমুক্ত করে ছেড়ে দিলেন। তবে একটা বিষয়ে বেশ আশ্চর্য লেগেছিল আমার। স্মৃতিশক্তিটাও আমার ধীরে ধীরে ফিরে এসেছিল। ফিরে এসে আবার চিকিৎসা ব্যবসা শুরু করলাম, আজও করছি। তবে রাত্রে পরিচিত কোনো লোক এসে ডাকলেও আমি আর সহজে যাই না, যদিও বা যেতে হয় তখন সঙ্গে লোক নেই। আড্ডাখানার সকলে হাঁ করে ডাক্তারবাবুর এই কাহিনী যেন গিলছিল। ডাক্তারবাবু কথা বলা থামতেই ভূপাল জিজ্ঞাসা করল, আচ্ছা, এটা কি সম্পূর্ণ ভৌতিক ব্যাপার বলে আপনি মনে করেন? কি যে ব্যাপার তা আজও বুঝতে পারিনি মশাই। তবে এই ব্যাপার নিতান্ত সত্যি আর আমার জীবনে ঘটেছে। তার প্রমাণ আপনারা আমার বাড়ির লোকের কাছ থেকে শুনতে পারবেন। শিবশরণ ড্রাইভারও এখনো রয়েছে, সেও অনেকটা বলতে পারে। ওই ব্যাপারটা ভৌতিক কিনা ঠিক জানি না, তবে অলৌকিক ছিল বেশ। দীনেশবাবু এই সময় হঠাৎ পাশে থেকে বলে উঠলেন, যাক ভাই, এই নিয়ে আর তোমরা বেশি মাথা ঘামিও না। শেষকালে তোমাদেরও হয়তো ভিয়েনায় যেতে হতে পারে। দীনেশবাবুর এই কথা শুনে সকলে মিলে বেশ জোরেই হেসে উঠল। বাইরে তখনও অঝোর ধারার বৃষ্টি।